শনিবারের ছুটি বাতিল, মন্ত্রীদের উপর ৯০ দিনের খাড়া, প্রথা ভেঙে নতুন কোন পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতার মসনদে বসার পর যে কোনো নতুন সরকার সাধারণত কিছুটা সময় নেয়, প্রশাসনকে বুঝতে চায়, ধীরে ধীরে ছক সাজায়। কিন্তু বাংলাদেশ যেন এখন এক অন্যরকম ঝড়ো হাওয়ার সাক্ষী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে মাত্র কয়েকদিন হলো, আর এই কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রের প্রতিটি রন্দে রন্দে বেজে উঠেছে এক নজিরবিহীন পরিবর্তনের সাইরেন। এতদিন ধরে বাংলাদেশের রাজনীতির একটি অলিখিত নিয়ম ছিল, সরকার প্রধানের যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক মানেই তা হবে অভিজাত ও সুরক্ষিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিন্তু এই দশকের পুরনো প্রথা এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার শাসনকালের স্নায়ুকেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের সচিবালয়কে। কিন্তু কেন তিনি অভিজাত কার্যালয় ছেড়ে আমলাতন্ত্রের এই ভিড়ভাট্টার কেন্দ্রে এসে বসেছেন? আজ আমরা ব্যবচ্ছেদ করব নতুন সরকারের এমন কিছু রুদ্ধশ্বাস সিদ্ধান্ত যা শুধু মন্ত্রিপরিষদকেই নয়, কাঁপিয়ে দিচ্ছে পুরো দেশের সাধারণ মানুষকেও। কারণ বাতাসে ভাসছে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের এক ভয়ঙ্কর গুঞ্জন। প্রধানমন্ত্রীর বৈঠক স্থল হিসেবে সচিবালয়কে বেছে নেওয়ার পেছনে কোনো সাধারণ কারণ নেই, লুকিয়ে আছে এক তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক কৌশল। প্রথমত, তিনি চান মন্ত্রীদের কাজের দক্ষতা সরাসরি নিজের চোখে পর্যবেক্ষণ করতে। কে ফাঁকি দিচ্ছে, কার ফাইলে ধুলো জমছে, সবকিছুর রিয়েল টাইম বা সরাসরি পরিমাপ করতে চান তিনি। দ্বিতীয়ত, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের যে বিপুল প্রোটোকল এবং আর্থিক অপচয় হয় তা লাগাম টেনে ধরাই তার মূল লক্ষ্য। কিন্তু সচিবালয়ে বসার চেয়েও বড় একটি খাড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে মন্ত্রীদের মাথার উপর। রাজনীতির মাঠে যাকে বলা হচ্ছে কর্পোরেট চাবুক। একটি অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের পারফরম্যান্স পরিমাপের জন্য একটি স্কেল বা মাপকাঠি তৈরি করা হয়েছে, আর এই বোর্ডের মূল্যায়ন হবে প্রতি ৩ মাস বা ৯০ দিন অন্তর। এর অর্থ কি? এর অর্থ হলো মন্ত্রিত্ব এখন আর ৫ বছরের কোনো লিজ নেওয়া জমি নয়। ৯০ দিনের পরীক্ষায় যারা সফল হবেন কেবল তারাই পদে বহাল থাকবেন, আর যাদের পারফরম্যান্স সন্তোষজনক হবে না তাদের সরাসরি বিদায় করে দেওয়া হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মন্ত্রীদের এমন হায়ার অ্যান্ড ফায়ার বা পারফরম্যান্স ভিত্তিক বিদায়ের নজির একেবারে বিরল। এটি মূলত পুরো ক্যাবিনেটকে একটি সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে রেখে সর্বোচ্চ কাজ আদায় করে নেওয়ার এক মাস্টার স্ট্রোক। কেন এই সিদ্ধান্ত? অর্থনীতিবিদরা মনে করছেন গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে রাষ্ট্রের এখন অতিরিক্ত শ্রম প্রয়োজন। উৎপাদনশীলতা বাড়াতে এবং থমকে থাকা প্রশাসনিক কাজের গতি আনতেই এই শনিবার বাতিলের ছক কষা হচ্ছে। কিন্তু সাধারণ চাকরিজীবী ও কর্মজীবীদের জন্য এটি এক চরম উৎকণ্ঠার খবর। যারা যানজট আর কর্মব্যস্ততার পর মাত্র ২টি দিন নিজেদের এবং পরিবারের জন্য পেতেন, তাদের সেই বিশ্রামের অধিকার কেড়ে নেওয়া হলে জনমনে এর কি প্রভাব পড়বে? এই সিদ্ধান্ত কি অর্থনীতিকে চাঙ্গা করবে, নাকি মানুষের ভেতরে এক ধরনের নীল ক্ষোভের জন্ম দেবে? সরকার এই ঝুঁকি নিতে কতটা প্রস্তুত, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেশের ভেতরের এই রদবদলের পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও তারেক রহমান ভাঙতে যাচ্ছেন এক অলিখিত ও বহু পুরনো প্রথা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা ক্ষমতা গ্রহণের পর তাদের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে সাধারণত বেছে নেন প্রতিবেশী ভারত কিংবা পরাশক্তি চীনকে। এটি এক ধরনের ভূরাজনৈতিক আনুগত্যের প্রতীক হিসেবে ধরা হয়। কিন্তু বিএনপির অত্যন্ত বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যাচ্ছে তারেক রহমান এই প্রথা ভেঙে চুরমার করে দিচ্ছেন। তার প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে। এর পেছনে রয়েছে একটি আবেগঘন ইতিহাস। গত বছরের ২৫শে ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে যখন তিনি দেশে ফিরছিলেন, তখনই তার ওমরা পালন করে ফেরার কথা ছিল। কিন্তু সে সময় সাবেক প্রধানমন্ত্রী ও তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে তিনি সরাসরি দেশে ফিরে আসেন। তবে বিশ্লেষকরা বলছেন এই সৌদি সফরের পেছনে
শুধু ধর্মীয় আবেগই নেই, আছে এক বিশাল ভূরাজনৈতিক বার্তাও। প্রথম সফর হিসেবে ভারত বা চীনকে এড়িয়ে মধ্যপ্রাচ্যকে বেছে নেওয়ার অর্থ হল নতুন সরকার কোনো নির্দিষ্ট পরাশক্তির ছায়াতলে থাকতে রাজি নয়। তারা স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ এক নতুন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতার এই পালাবদলের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হল দেশের সশস্ত্র বাহিনী। কঠোর সিদ্ধান্তের অংশ হিসেবে ইতোমধ্যেই সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের বড় ধরনের রদবদল এনেছে নতুন সরকার। তবে সূত্র বলছে, শাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরকার খুব দ্রুত নিচ্ছে না, বরং পর্যাপ্ত সতর্কতা এবং ধীরে চলো নীতি অবলম্বন করা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো চরম রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের ব্যাপারে তারেক রহমানের নতুন অবস্থান। রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়ে সরকার ধীরে চলো নীতি গ্রহণ করছে ঠিকই, কিন্তু দলটির প্রবীণ নেতাদের বিরুদ্ধে হওয়া অন্যায্য ও অবৈধ কারাদণ্ডগুলো নতুন করে মূল্যায়নের এক অভাবনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেসব সাজানো মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহারের বিষয়েও খোদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত এসেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হল কর্নেল ফারুক খান। 2011 থেকে 2013 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রীর দায়িত্ব সামলানো এই প্রবীণ নেতা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন। চরম রাজনৈতিক বিরোধিতার পরও একজন বিরোধী দলীয় প্রবীণ নেতার প্রতি এমন আইনি নমনীয়তা কি রাজনৈতিক শিষ্টাচারের এক নতুন অধ্যায়, নাকি পর্দার আড়ালে কোনো বৃহত্তর সমঝোতা? শনিবারের ছুটি বাতিল, 90 দিনের পারফরমেন্স রিভিউ, ভারত চীনকে এড়িয়ে সৌদি সফর এবং চরম প্রতিপক্ষের প্রতি আইনি নমনীয়তা। তারেক রহমানের এই প্রতিটি সিদ্ধান্ত প্রমাণ করছে তিনি গতানুগতিক কোনো পথে হাঁটতে রাজি নন। তিনি রাজনীতিতে এক ধরনের কর্পোরেট স্টাইল বা রূঢ় বাস্তবতা নিয়ে হাজির হয়েছেন। কিন্তু এই কঠোরতা কি দেশের আমলাতন্ত্র এবং সাধারণ মানুষ মেনে নিতে পারবে? বিশেষ করে সাপ্তাহিক ছুটি বাতিলের মতো সিদ্ধান্ত কি নতুন সরকারের জনপ্রিয়তায় ধস নামাবে, নাকি এই কঠোর শৃঙ্খলায় থমকে থাকা বাংলাদেশকে এক নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাবে? তারেক রহমানের এই কর্পোরেট শাসন ব্যবস্থার ভেতরের খবর, শনিবারের ছুটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত এবং রাজনৈতিক রদবদলের এক্সক্লুসিভ বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।